আকস্মিক ও ভয়াবহ বন্যায় ভাসছে ১২ জেলা। বানের জলে এখনো ডুবে আছে ফেনীর বেশিরভাগ এলাকা। ৩৬ বছরের মধ্যে এমন বন্যা দেখেননি স্থানীয়রা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। এতে প্লাবিত বেশ কয়েকটি ইউনিয়ন। বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় ভেঙে যায় বাঁধটি। স্থানীয়রা বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে রাত ১১:৩০টার দিকে বাঁধের অন্তত ৩০ থেকে ৪০ ফুট ভেঙে গিয়ে লোকালয়ে ঢুকেছে পানি। চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে হাটহাজারী উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। কোথাও একতলা ডুবে গেছে, কোথাও দুতলা পর্যন্ত পানি উঠছে। বিশেষ করে ফেনী জেলার ফুলগাজী পরশুরাম উপজেলায় 99% এলাকা আপনার পানির নিচে। যারা মনে করে আসতেছে তারা একটা ট্রলারে 10-12 জন করে যাচ্ছে। তো ওরা যদি 10-12 জন যায় আনবে কয়জন? 2 জন বা 3 জন, এর বেশি আনতে পারবে না। অনেকে টাকা নিয়ে আসছে, অনেকে অনেক অনুদান নিয়ে আসছে, অনেকে ফ্যাক্টরি থেকে টাকা উঠায় নিয়ে আসছে, তারপরে অনেক কিছু টাকা পয়সা খাবার টাবার নিয়ে আসছে। কিন্তু এই মানুষগুলা কোথায় যাবে, কি করবে, কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। এখানে যারা স্থানীয় লোকজন যারা আছে তারা সাংগঠনিকভাবে তাদেরকে কোথায় যেতে বলবে, কোন জায়গায় যেতে বলবে, কোনো ধরনের কোনো নির্দেশনা নেই। বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির খবর আপনাদেরকে জানাবো। পর্যায়ক্রমে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। এই মুহূর্তে আমরা একটু কুমিল্লার পরিস্থিতি জেনে আসতে চাই। আমাদের সহকর্মী জাহিদুর রহমান রয়েছেন এবং একই সাথে ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী প্রকাশ দাসও রয়েছেন। আমরা একটু শুরুতে কুমিল্লার পরিস্থিতি জানাবেন জাহিদ, সেখানকার সবশেষ খবর কি? জাহিদ, যদি আমাকে শুনতে পান, একটু জানতে চাই আপনার কাছে কুমিল্লার সর্বশেষ খবর কি? কুমিল্লার আমি কিছুক্ষণ আগে এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যে তথ্যটুকু জানিয়েছেন যে কুমিল্লায় গতকালকে রাতে যে 134 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে ছিল সেটা কিন্তু এখন অনেকটা কমে এসেছে এবং সেখান থেকে নেমে এখন 114 দিকে কিন্তু যে স্থানে ভাঙন তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু আপনার গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা এইটুকু তথ্য জানতে পেরেছি স্থানীয় মাধ্যমে এবং আমরা যেটুকু জানতে পেরেছি বুড়িচং উপজেলার যেই 3টি ইউনিয়ন আছে এবং পর্যায়ক্রমে গ্রামের পর গ্রাম কিন্তু বিস্তৃত হচ্ছে এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য যারা গতকালকে থেকে আপনার ছুটে গিয়েছিলেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, সেখানেও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে এবং সেখান থেকে যারা ঝুঁকিতে রয়েছেন বা বিভিন্ন বাড়িতে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী কিছুক্ষণ আগে থেকেও আমরা দেখেছি যে আপনার স্পিড বোটের মাধ্যমে বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং সেখান থেকে তাদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে নিয়ে যাচ্ছেন। আমরা তাদের কাছ থেকে এইটুকু তথ্য জানতে পেরেছি। আর বাইরে আসলে আপনার বুড়িচং উপজেলার যেখানে ঘটনা আপনার ভাঙন তৈরি হয়েছে সেখানে আমরা যেটুকু দেখতে পেয়েছি সকাল থেকে আপনার কালকে রাতে যেখানে ছিল 30 থেকে 40 ফুট, সেখানে কিন্তু আমরা দেখেছি সে 2 থেকে 250 ফুটের মতন ভাঙন তৈরি হয়েছে। যে ভাঙন দিয়ে আপনার পানির যে স্রোত সেটা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত বহমান আছে এবং কালকে রাত থেকে যে তীব্রতা শুরু হয়েছে পানি যাওয়ার, সেটা কিন্তু গ্রামের পর গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার গোমতী নদীর যে পানি এখান থেকে যে বাজিপুরা গ্রাম আমরা এখন সেখানে রয়েছি, সেখান থেকে কিন্তু আপনার পানির যে স্রোত আপনি দেখতে পাচ্ছেন যে
হচ্ছে এক পর্যায়ক্রমে। তবে এখানে যে সমস্যাটুকু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে এখানে যারা আসলে যাদের বাড়িঘর ডুবে গেছে তারা তো সহায় সম্বল আনতেই পারেননি এবং তাদের বর্তমানে খাদ্য সংকট দেখা দিয়েছে। তো আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে খাবার সরবরাহের জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যে বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আতিক। জি জাহিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার একটু আমরা ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানি। প্রকাশ। জি আতিক, গেল দুদিন ধরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় ভারী আকারের তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যে কারণে কিন্তু আখাউড়ার যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আজ সকাল থেকে কিছুটা উন্নতির দিকে। বিভিন্ন এলাকায় কিন্তু যে বন্যার যে পানি সেটা কিন্তু কমে আসতে শুরু করেছে। বিশেষ করে যে ভারত সীমান্তবর্তী যে হাওড়া নদী রয়েছে সেই হাওড়া নদীর পানি কিন্তু এখন প্রায় 9 সেন্টিমিটার মতো কমেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু হাওড়া নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের 3টি অংশে ফাটল দেখা দেয়। এরপরে কিন্তু মূলত আখাউড়ার প্রায় 40টিরও বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়, যেখানে কিন্তু প্রায় 1500-এর উপরে পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় থাকে। তো সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পানি ছিল গতকালও, আজকে কিন্তু সেই পানি কিন্তু নামছে। তো আপনাকে জানিয়ে রাখি, এই ঢলের পানির কারণে কিন্তু কসবা উপজেলা, যেটা আখাউড়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা, সেখানে কিন্তু নতুন করে 3টি উপজেলায় প্লাবিত হয়েছে। সেখানে 26টি গ্রামের প্রায় 1000-এর মতো পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখনো প্রায় 60টিরও বেশি গ্রাম পানিবন্দী অবস্থায় আছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য কিন্তু চেষ্টা চলছে। পাশাপাশি তাদের যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে কসবা আখাউড়া উপজেলার যে আঞ্চলিক সড়ক রয়েছে সেখানে একটি সেতু দেয়াল ধসে পড়ায় সেখানে কিন্তু সাময়িক সময়ের জন্য সরাসরি যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে হাওড়া নদীর পানি কিন্তু প্রায় 9 সেন্টিমিটার মতো কমেছে। তবে যেহেতু পাহাড়ি ঢল খুব দ্রুত আসে, খুব দ্রুত কিন্তু আবার চলে যায়। যদি ভারী বর্ষা না হয় তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে, বর্জ্য 2 থেকে 3 দিনের মধ্যে এই বন্যার পানি নেমে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অনেক ধন্যবাদ প্রকাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস। পর্যায়ে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রব, এবং চট্টগ্রামের খবর জানাবেন সহকর্মী ফখরুল ইসলাম। আমরা একটু শুরুতে চলে যেতে চাই মৌলভীবাজারে আব্দুর রবের কাছে। আব্দুর রব। আতিক, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর সদরে। সেখানে এই বাজারটা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে এবং এই মৌলভীবাজারে আসলে এই যে বন্যা, এটা 3য় দফা বন্যা এবং এর আগে হাওর কেন্দ্রিক 2 দফা বন্যা হয়েছে এবং এবার নদী কেন্দ্রিক বন্যা। মৌলভীবাজারের 4টি নদীর মধ্যে মনু নদী সবচেয়ে বেশি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এবং উত্তাল, এবং ইতিমধ্যে দলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দলাই নদী কেন্দ্রিক যে বন্যা সেই জায়গায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। কিন্তু মনু কুশিয়ারা এবং জুরি নদীর যে তীরবর্তী যে অঞ্চলগুলো সেগুলো আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে অবনতি হচ্ছে এবং উপরি অংশ থেকে যে পানিগুলো ধীরে ধীরে নিচের দিকে নামছে, ফলে নিচু অংশগুলো প্লাবিত হচ্ছে। এবং এখানে যে সবচেয়ে বেশি যে বিষয়টা সংকট সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানির অভাব এবং শুকনো খাবারের অভাব। এর পাশাপাশি কিছু কিছু জায়গা আসলে নৌকা আগে চলাচল করতো না, কিন্তু এখন এত বেশি পানি হওয়াতে নৌকা পাওয়া যাচ্ছে না, যার ফলে কিছু কিছু জায়গায় যাওয়া যাচ্ছে না। এমনকি আমরা গণমাধ্যম কর্মীরা কিছু কিছু জায়গায় যেতে পারছি না, কারণ পানি অনেক বেশি। এবং জেলার মধ্যে সবচেয়ে বেশি যে কামারচাক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত, সেই জায়গায় এখন পর্যন্ত কেউ যেতে পারেনি। আজকে রাজনগর উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহায়তা সেখানে গিয়ে পৌঁছেছেন আমরা জেনেছি, এবং যেখানে এখানে আটকা পড়ে থাকলে কাউকে উদ্ধার করবেন। পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা এবং খাদ্য সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি জেলা প্রশাসন থেকে আসলে ইউএনও পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ তৎপরতা বা খাদ্য সহায়তা দিতে আমরা দেখিনি। কিন্তু বিভিন্ন ব্যক্তি সংগঠন, ব্যক্তি উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপরতা দিচ্ছেন এবং মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন এবং বিভিন্নভাবে মানুষকে সহায়তা করছেন। এবং এই আসলে এই হচ্ছে আতিক মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি। জি আব্দুর রব, আপনি থাকুন সেখানে। আমরা এবার একটু চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। সহকর্মী ফখরুল ইসলাম আছেন সেখানে। ফখরুল। আতিক, আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামের হালদা নদীর যে ভাঙন দেখিয়েছিলাম, সেই ভাঙনের ফলে পানি জনপদে কিভাবে কোন দিকে প্রবেশ করছে সেটি এখন একটু দেখাবার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি নাজিরহাট কলেজ এবং নাজিরহাট কলেজের স্কুল প্রাঙ্গণে।
একটু দেখাবার চেষ্টা করি যে হালদা নদীর ভাঙনের ফলে যে পানিটি জনপদে প্রবেশ করেছে এই পানি এসে দেখুন পুরা জনপদ একেবারে তলিয়ে যাচ্ছে। এই যে আমাদের পাশে যে নাজিরহাট কলেজিয়েট স্কুলটি রয়েছে, আশ্রয় কেন্দ্র রয়েছে, সে আশ্রয় কেন্দ্রের যে গেট অর্থাৎ যে ফটক দিয়ে মানুষজন আসা যাওয়া করবে সেখানে এত বেশি পানি যে কারণে বাধ্য হয়ে এখানে যারা আশ্রয় নিয়েছেন আমরা শুনেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি 4 থেকে 500 লোক এখানে আশ্রয় নিয়েছে গোটা এলাকার। এবং এই মানুষগুলোকে দেখেন এই যে ব্যক্তি উদ্যোগে, প্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা যে খাবার নিয়ে আসছে তাদের জন্য রান্না করা খাবার কিংবা শুকনা খাবার, ভিজা খাবার বা তাদের অন্যান্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো দেখেন কিভাবে দিচ্ছে। অর্থাৎ কলেজে এই স্কুল কেন্দ্রে প্রবেশ করা যাচ্ছে না পানির কারণে, ফলে মানুষজন অনেক বৈরিতা উপেক্ষা করে এই জানালার যে কার্নিশ রয়েছে বা যে সানশেড রয়েছে সেই সানশেডের উপর দিয়ে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তো আসলে এই জনপদের প্রতিটি এলাকার বা পাড়ার চিত্র অনেকটা একই রকম এবং এই ভয়াবহতার মধ্য দিয়ে মানুষজনের আসলে সময়টা কাটছে। আমরা পরবর্তীতে অন্য কোনো জায়গার ভিন্ন কোনো চিত্র দেখাতে পারবো আশা করি। জিনিসটা পরবর্তীতে ফিরবো। অনেক ধন্যবাদ ফখরুল ইসলাম। দর্শকের পর্যায়ে আমরা হবিগঞ্জ এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো। হবিগঞ্জ থেকে আমাদের সহকর্মী রাসেল চৌধুরী যুক্ত রয়েছেন এবং নোয়াখালী থেকে যুক্ত রয়েছেন আরেক সহকর্মী সুমন ভৌমিক। আমরা শুরুতে একটু হবিগঞ্জের চিত্র জেনে আসতে চাই। রাসেল। আতিক, গত 24 ঘন্টায় কিন্তু হবিগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় হবিগঞ্জের খোয়াই নদীর পানি কিছুটা কমেছে। হবিগঞ্জে এই বাল্লা পয়েন্টে এখন খোয়াই নদীর পানি 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শায়েস্তাগঞ্জে 155 সেন্টিমিটার এবং হবিগঞ্জের শহরে 165 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং খোয়াই নদীর পানি গতকালকে শহরের বিভিন্ন পয়েন্টে ঢুকে যাওয়ায়, বিশেষ করে শহরতলি বিভিন্ন গ্রামে এই পানি ঢুকে যাওয়ায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে জালালাবাদ, নোয়াগাঁও, সুলতান মাহমুদপুর সহ বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার পরে মানুষের দুর্ভোগ চরমে আকার ধারণ করেছে। এবং আমি জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন হবিগঞ্জের 5টি উপজেলায় প্রায় 122টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন এবং তাদের দুর্ভোগ দেখা দিয়েছে, বিশেষ করে বিশুদ্ধ পানি এবং খাবারের। এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে তারা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছেন, বিশেষ করে 926 মেট্রিক টন চাল, 2000 কেজি, 2000 প্যাকেট এবং বিভিন্ন ব্যবস্থা তারা করেছেন। এবং তারা বলছেন যে যদি বৃষ্টিপাত না হয় তাহলে মানে স্বাভাবিক হয়ে যাবে। রাসেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার একটু আমরা নোয়াখালীর খবর জেনে আসতে চাই আমাদের সহকর্মী সুমন ভৌমিকের কাছ থেকে। সুমন। আতিক, গত রোববার মধ্যরাত থেকে যে ভারী বর্ষণ সৃষ্টি হয়েছে সে থেকে কিন্তু পর্যন্ত কিন্তু একইভাবে বৃষ্টি হয়েছে, ফলে নোয়াখালীর প্রায় 8টি উপজেলায় কিন্তু হয়েছে এবং নিমজ্জিত হয়েছে এখানকার যত আমন থেকে শুরু করে শতকালীন সবজি, বাড়িঘর, প্রায় 20 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে বলতে প্রশাসন থেকে জানানো হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি কোম্পানিগঞ্জ উপজেলার চরালাই ইউনিয়ন একটি জায়গায় আমরা রয়েছি। সেখানে যে ভিন্ন চিত্রটি আমরা দেখতে পেলাম যে এখানে যে খালটি রয়েছে, এই খালে এখানকার আশপাশে যারা বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে যেটি বলেছে যে এই খালটি ক্লিয়ার থাকার কারণে আশপাশে যে গত কয়েকদিন যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা ছিল সেটি কিন্তু পানি এই খাল হয়েই কিন্তু মূলত মেঘনার দিকে চলে যাওয়ার কারণে এই অংশটা অনেকটাই ভালো আছে। তারা যে জিনিসটি বলেছে যে এটি সাপ্রাসি খাল বলা হয় এটিকে, এর সঙ্গে নোয়াখালী খাল যুক্ত করার কারণে সম্প্রতি সময়ে কিন্তু এখানকার কয়েক হাজার বাড়িঘর কিন্তু ভেঙে গেছে, কিন্তু বর্তমানে একটা অংশতে বাদ দিয়ে রাখার কারণে কিছুটা স্বস্তিতে আছে এই অঞ্চলের মানুষ। ফলে যে চরালাইয়ের গুল্লাখালী যে অংশটুকু রয়েছে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, সেই অংশটুকুর পানি কিন্তু খুব দ্রুতই এখানে সরে যাওয়ার কারণে গত কয়েকদিনের যে জলাবদ্ধতা সেটা থেকে কিন্তু অনেকটা পরিত্রাণ এখানকার মানুষ আছে। কিন্তু এর সামনে আমাদের ক্যামেরা যে সামনের অংশটা সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে জলাবদ্ধতা রয়েছে, কিন্তু এই অংশটুকুতে জলাবদ্ধতা নেই। তবে এখানে যে খাল রয়েছে এবং মেঘনা যেহেতু পাশে, ফলে হচ্ছে যখন জোয়ার দেখা দেয় তখন হয়তো খালটা ভর্তি হয়ে যায় এবং আশপাশে জোয়ারের পানি উঠে। তবে যে বর্ষার যে পানি কিংবা জলাবদ্ধতার যে পানি সেটি কিন্তু সরে যাওয়ার জন্য এই খালটি যথেষ্ট এখানকার লোকজন বলছে। তবে এই খালের সঙ্গে নোয়াখালী খালকে যুক্ত করার কারণেই কিন্তু আশপাশে যে বাড়িঘর রয়েছে সেগুলো বিলীন হয়ে গেছে সম্প্রতি সময়ে, এটি বলেছে এখানকার যারা লোকজন রয়েছে। সব মিলিয়ে আসলে এখন বৃষ্টি নেই, অনেকটা স্বস্তি রয়েছে নোয়াখালীর মানুষের মধ্যে। আতিক। সুমন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। মানিক।
আতিক, আজ সকাল থেকে কিন্তু খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটা যে উন্নতির দিকে বলা যেতে পারে। কারণ হচ্ছে গতকাল থেকে খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টিপাত হয়নি। সেই বৃষ্টিপাত না হওয়ার ফলে যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢল কিন্তু আর আসেনি। এর ফলে কিন্তু পানি বাড়েনি এবং হচ্ছে পানি নেমে যাওয়া শুরু করেছে। এবং আমরা এখন আছি খাগড়াছড়ির চেঙ্গি নদীর তীরের কিছু গ্রামীণ এলাকায়, এবং এইসব এলাকায় কিন্তু গতকাল এখন যেসব ক্যামেরার সাথে আমরা যেসব বাড়ি দেখাচ্ছি, সেসব বাড়িগুলো কিন্তু সবকিছু কিন্তু পানির নিচে ছিল। এবং গতকাল রাত থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে, এবং পানি নামার পর কিন্তু লোকজন বসত বাড়িতে ফিরে এসেছেন। এবং এই খাগড়াছড়ি সদরের মতো অন্যান্য যে উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি ছিল গতকাল, অর্থাৎ দিঘিনালা, পানছড়ি কিংবা মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়ের মতো যেসব জায়গায় পানি ছিল, সেসব পানিগুলো কিন্তু নেমে গিয়েছে। এবং নেমে যাওয়ার ফলে কিন্তু লোকজন এখন তাদের বসত বাড়িতে ফিরেছে, এবং তারা কিন্তু এখন যে কার্যক্রম, অর্থাৎ বন্যার পানি নেমে যাওয়ার পর যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম থাকে সেটি করছে। এবং এখন যে জিনিসটি সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে বন্যার পানি ছিল প্রায় 2 দিনের মতো, এই বুধবার এবং বৃহস্পতিবার 2 দিনের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু বসত বাড়ির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যদি সময় থাকে, সেটি হলো একটি বসত বাড়ি দেখতে পাচ্ছেন, পুরো একটি নদীর পাড়ের একটি বসত বাড়ি ছিল, একদম পুরো এইভাবে বিলীন হয়ে গেছে, একদম বসে গেছে। শুধু এমন নয়, প্রায় অধিকাংশ এলাকাতেই এমন ক্ষত চিহ্ন আমরা কিন্তু দেখেছি আতিক। তো এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাগড়াছড়িতে। জি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। মানে একটু জানাবেন রাঙ্গামাটির কি পরিস্থিতি? যেমনটি রাঙ্গামাটির যে পরিস্থিতি বলতে হয়, যে রাঙ্গামাটির যে সীমান্তবর্তী উপজেলা রয়েছে বাগাইছড়ি, যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সেই উপজেলার 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় 20,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। গতকাল বিকেল থেকে বা সন্ধ্যা থেকে যদি বলি, এখন পর্যন্ত সেখানে বৃষ্টিপাত হয়নি, এবং এই বৃষ্টিপাত না হওয়ার ফলে এই যে অনেক পানি কিছুটা নামতে শুরু করেছে। কিন্তু এখনো প্রায় 2,000 বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় লোকজনের মাধ্যমে তাদেরকে রান্না করে খাবার বিতরণ করা হচ্ছে। এবং বিশাল একটি অংশের মানুষ এখন পর্যন্ত কিন্তু আশ্রয়কেন্দ্রে যায়নি, এবং তারা কোনো খাবার পাচ্ছে না, এবং তারা ত্রাণ সামগ্রীর বাইরে রয়েছে, যারা এখনো যেতে পারেনি তারা রয়েছে বিশুদ্ধ পানির সংকটে পড়েছে, আমরা সেসব খবর জানতে পেরেছি। এবং আজকে সকালবেলা আমরা জেনেছি যে এখানকার যে বিজিবি রয়েছে, সেই বিজিবি তত্ত্বাবধানে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং খাবার বিতরণের তথ্য আমরা পেয়েছি। আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার ফলে রাঙ্গামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে, আমি রয়েছি সেই ঝুলন্ত সেতুতে, যেখানে দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত সেতু প্রায় 8 থেকে 10 ইঞ্চি পানিতে এখন তলিয়ে আছে। এবং এই তলিয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছেন যে এই পানিতে তলিয়ে যাওয়ার ফলে যে রাঙ্গামাটির যে ঝুলন্ত সেতু তলিয়ে আছে, এবং কাপ্তাই পানি বৃদ্ধি পাচ্ছে। রাঙ্গামাটিতে যারা বেড়াতে আসছেন পর্যটক, তারা পড়ছেন বিপাকে, তারা ঘুরতে পারছেন না। এবং রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে এই সেতুতে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ছিল আমার কাছে রাঙ্গামাটিতে সবশেষ তথ্য। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।